আসলে আমাদের সত্যিকারের অর্থে ব্যালেন্স অফ পেমেন্টসের সাপোর্ট যেটা আইএমএফ দেয় সেটা আমাদের এখন না হলে কোনো অসুবিধা নেই। ইটস এ সুইট, মিষ্টি যথেষ্ট আছে, আর একটু বাড়ানো সেইটুকু। আমাদের রিজার্ভ যথেষ্ট ভালো আছে, রিজার্ভ কমছে না, রিজার্ভ আমরা বিক্রি করছি না। আমাদের রেমিটেন্স এখনো 28.6%, গতকাল পর্যন্ত ডেটা আসছে বৃহস্পতিবার পর্যন্ত, অসম্ভব রকমের ভালো। এই মাসে এটা 40%-এর মতো আছে। প্রাইমারিলি আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে সংস্কার, আর্থিক সংস্কার, আমাদের যে কর ব্যবস্থার সংস্কার, এগুলোর জায়গায় আইএমএফ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রজেক্ট যেটা সহায়তা দেওয়া হচ্ছে সেটা একটা বিনিয়োগ, সেখান থেকে আমরা আর্থিক রিটার্ন পাবো বা সামাজিক রিটার্ন পাবো, বা একটা রিটার্ন তো পাবো, দেশ তো কিছু পাবে, কিন্তু বাজেট সহায়তায় কিন্তু দেশ তেমন কিছু পাবে না। এটা বাজেটের ভর্তুকি মেটাতে চলে যাবে। আমরা যে খুব দূরে আছি তাও না। এবার এটাও সত্যি কথা যে তাদের সাথে ঐক্যমত না হলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে তাও না। আমরা কিন্তু কোনো ভঙ্গুর অবস্থায় নেই। এটা যদি না হয়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলবে। যৌক্তিক কথাটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদেরকে তৈরি করতে হবে। $1 তো বিক্রি করা হয় নাই, তো এখানে অহেতুক কেন শর্ত আমাদের দিয়ে আরো মার্কেটকে আনস্টেবল যদি করে ফেলি আমরা, সেটা কি কাম্য হবে? আমাদের কাছে যে শর্তগুলো গ্রহণযোগ্য হবে সেই শর্তের ভিত্তিতে আমাদের নেওয়ার কোনো কম্পালশন নিতেই হবে। আমরা তো শ্রীলঙ্কা হই নাই, আমরা তো পাকিস্তানও হই, আমাদেরকে নিতেই হবে এবং কোনো অবস্থায় আমরা এখানে এনগেজমেন্টটা আরো অনেক বড় আগের চাইতে। দর্শক, আমরা ওয়াশিংটন ডিসির ওয়ার্ল্ড ব্যাংক অফিস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্ব ব্যাংকের এইবারের এই বসন্তকালীন বৈঠকের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যে প্রত্যাশা ছিল, ডক্টর আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের সঙ্গে রয়েছেন। আমরা স্যারের কাছ থেকে জানবো যে অনেক আলোচনার পর আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ালো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু স্যার জানতে চাইবো যে বাংলাদেশের আসবার আগ থেকেই আসলে এই বিষয়টি নিয়ে আইএমএফের ঋণের কিস্তি নিয়ে একটা আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত আমরা যেহেতু আগামীকাল শেষ হতে যাচ্ছে বৈঠক, আমাদের প্রাপ্তির ঝুলিতে যদি বলা হয় যে সে কোনো ফাইসালা হলো, এখানে প্রাপ্তির ইস্যুটা আমি ওইভাবে দেখি না। আমি মনে করি যে আমাদের ডিসকাশন উইথ আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আমরা করছি সংস্কার প্রক্রিয়া নিয়ে আমাদের কাজ করছি। আমরা আমাদের সংস্কার প্রক্রিয়াটাকে কীভাবে আরও বেগবান করা যায় সেই চেষ্টা আমরা করছি, এবং সেটার সাথে ফাইন্যান্সিয়াল ইস্যুটা ইজ সেকেন্ডারি। আমরা যেভাবে দেখছি যে মানে বিশ্বে এখন বিরাট রকমের একটা ঝড় বইছে ট্রাম্পের যে শুল্ক নীতি, সেটাকে নিয়ে, সেটার কারণে আইএমএফও কিছুটা পিছিয়ে আছে, ইন দ্য সেন্স যে ম্যাক্রো ফ্রেমওয়ার্কটা কী হবে, বাংলাদেশের মতো দেশ বা সারা বিশ্বের যে অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে সেটার ইম্প্যাক্টটা বিশ্ব অর্থনীতির উপর কী করবে এবং সেটার মাধ্যমে বাংলাদেশের উপর হতে পারে, এটা নিয়ে এখনও তাদের পর্যালোচনা চলছে। এখনও তারা ফাইনাল কিছু করতে পারেনি। তো এইসব আনসার্টেনিটির কারণে আমাদের সলিউশন, মানে এই প্রক্রিয়াটা এখনও গন্তব্যে আমরা এখনও যেতে পারিনি। কিছু জায়গায় তাদের আরও কাজ করতে হবে, তারা সেই কাজগুলো করছে। আমাদের পলিসি ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু ওই ওভারঅল কনটেক্সটে আমরা এখন এই মুহূর্তে এই স্বল্প সময় হয়তো এটা ইউজ করা সম্ভব হচ্ছে না। তার মানে কি এখনো আমাদের এই নেগোসিয়েশনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসলে নেগোসিয়েশন চলছে। এটাকে নেগোসিয়েশন বলবো কিছুটা, আবার বলবো যে এটা আমাদের পলিসি ডিসকাশন, এবং পলিসি ডিসকাশনের মধ্যে আমাদের আউটওয়ার্ড যে আমাদের ভবিষ্যতে কী হতে যাচ্ছে, আমাদের কী হবে, আমাদের প্যারাসিপিলিটি কী হবে, সেগুলো নিয়ে আলোচনা, পর্যালোচনা, মতামত, দ্বিমত, মতানৈক্য দুটোই আছে। আমরা তো হয়তো একটু বেশি আমরা অপটিমিস্টিক না। আমাদের তো যে ইন্ডাস্ট্রির ফিডব্যাক আমরা পাচ্ছি, আমাদের এক্সপোর্ট অর্ডার খুব ভালো। ক্রিসমাস পর্যন্ত অনেকেই বলছেন যে তাদের বুকড। তো ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে বাংলাদেশে অর্ডার এই মুহূর্তে সার্টেনলি অনেক বেড়ে গেছে। তো এইগুলো তো হচ্ছে, এগুলো তো আমার বিশ্ব তো আর জানছে না, তারা মনে করছে যে সব কিছু করা শুরু হয়ে যাচ্ছে। তো এখানে কিছু মত পার্থক্য আছে। তো যাই হোক, আমরা এগুলোকে স্ট্রিমলাইন করে আমরা মনে করি যে খুব নিকট ভবিষ্যতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি। আমরা কি কিস্তিটা তাদের মাধ্যমে আসলে নিতে চাচ্ছি? আপনি বারবার বলছিলেন যে আমরা আসলে আইএমএফের টাকার দরকার নেই। আসলে আমাদের সত্যিকারের অর্থে ব্যালেন্স অফ পেমেন্টসের সাপোর্ট যেটা আইএমএফ দেয় সেটা আমাদের এখন না হলে কোনো অসুবিধা নেই। ইটস এ সুইট, মিষ্টি যথেষ্ট আছে, আর একটু বাড়ানো সেইটুকু, সেই পর্যায়ে দেবে। কিন্তু ক্রাইসিসের কিছু নাই। আমাদের রিজার্ভ যথেষ্ট ভালো আছে, রিজার্ভ কমছে না, রিজার্ভ আমরা বিক্রি করছি না।
আমাদের রেমিটেন্স এখনো 28.6%, গতকাল পর্যন্ত যে ডেটা আসছে বৃহস্পতিবার পর্যন্ত, অসম্ভব রকমের ভালো। এই মাসে এটা 40%-এর মতো আছে, সেটাও অসম্ভব রকমের ভালো। এক্সপোর্ট এখন পর্যন্ত আমাদের কোনো ইম্প্যাক্ট আমরা দেখিনি, এবং যে ইন্ডিকেশন পাচ্ছি ডাবল ডিজিট এক্সপোর্ট এবছর হবে। তো তাহলে পরে আমাদের তো ব্যালেন্স অফ পেমেন্টে কারেন্ট অ্যাকাউন্টে অলরেডি ডেফিসিট হয়ে গেছে, ডেফিসিট শূন্যের কোঠায় নেমে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের তো ব্যালেন্স অফ পেমেন্টে কোনো সংকট থাকার কথা না, সংকট নাই। তো যাই হোক, আমরা তারপরেও IMF এর সাথে আমাদের আলোচনা দুটো পয়সা করি হচ্ছে, আমি সবসময় বলি সেকেন্ডারি। প্রাইমারিলি আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে সংস্কার, আর্থিক সংস্কার, আমাদের যে কর ব্যবস্থার সংস্কার, এগুলোর জায়গায় IMF যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আগামীতেও রাখবে। সেই জায়গাটা থেকে আমি আরো বেশি মূল্যায়ন দিতে চাই। স্যার, এবার যে বৈঠকে অংশ নিলেন, এখানে তো একটা উদ্দেশ্য ছিল যে এটার একটা আলোচনা, একটা উদ্দেশ্য তো আমাদের হচ্ছে যে আমাদের তো উদ্দেশ্য হচ্ছে যে আমাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স কোন জায়গায় হবে, কোনটা প্রায়োরিটি। যেমন আমরা সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতায় বলি বা আমাদের এইটা অটোনমিটা বলি, সেটাকে আমরা কত দ্রুত এগিয়ে নিতে পারি, যাতে আমরা ভবিষ্যতে আমাদের আর্থিক খাতকে পলিটিক্যাল প্রেশার থেকে আমরা রক্ষা করতে পারি। যে জিনিসটা হয়েছে সেটা যেন আরেকবার না হয়, এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো তো ওই টাকা পয়সার চাইতেও দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আমাদের টাকা চলে গেছে 24-25 বিলিয়ন, আমাদের যদি আমরা অর্থ সাহায্য পাই, আমি কয় বিলিয়ন পাবো? কিছুই না। কিন্তু স্যার, অন্য দাতা সংস্থারাও আবার অনেক সময় এরকম হয় কিনা যে এনকারেজ বোধ করে যখন IMF এই ঋণগুলো দেয়, জায়গা বা আরো যারা আছে। এখানে জিনিসটা হচ্ছে প্রজেক্ট লোন যেগুলো হয় সেগুলোতে কোনো ধরনের ক্রস কন্ডিশনালিটি থাকে না, কিন্তু যদি এটা নন প্রজেক্ট লোন হয়, অর্থাৎ বাজেট সহায়তা হয়, সেখানে একটা ক্রস কন্ডিশনালিটি, একটা এনওসি হয়। আমাদের যেটা প্রচেষ্টা হওয়া উচিত, আমি সবসময় মনে করি যে আমরা যেন বাজেট সহায়তা আমাদের আর না নিই, কারণ এটা তো আলটিমেটলি তো আমাদেরকে পে করতে হবে, এবং এটা শুধু আমাদের চলতি হিসাবের সাপোর্ট করার জন্য। এটা থেকে তো কোনো বিনিয়োগ হচ্ছে না। বাজেট সহায়তা তো বিনিয়োগ, একটা প্রজেক্ট যেটা সহায়তা দেওয়া হচ্ছে সেটা একটা বিনিয়োগ। সেখান থেকে আমরা আর্থিক রিটার্ন পাবো বা সামাজিক রিটার্ন পাবো, বা একটা রিটার্ন তো পাবো, দেশ তো কিছু পাবে। কিন্তু বাজেট সহায়তায় কিন্তু দেশ তেমন কিছু পাবে না, এটা বাজেটের ভর্তুকি মেটাতে চলে যাবে। আমাদের কিন্তু উই হ্যাভ টু গ্রো আউট অফ দ্যাট। স্যার, আমরা কি আসছে বাজেটে কত IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা কত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হবে? 3 বিলিয়নের মতো বিষয়গুলো আলোচনা আছে, আলোচনা চলছে। আমরা যদি পাই ভালো, যদি নাও পাই তাহলে আমাদের তেমন কোনো ক্ষতি হবে। আমাদের 3 বিলিয়নের একটা ধারণা দিয়েছিলেন আপনি, হ্যাঁ, 2.5 থেকে 3 বিলিয়নের মতো আমাদের একটা চলমান হিসাব আছে। সেটা হলে ভালো, না হলে করে আমাদের যে ফাইন্যান্সিয়াল প্রোগ্রামের যে লিমিট আছে, আমরা এখন ওয়ে বিলো দ্যাট। আমাদের টাকা কিন্তু আমরা সবাই দিই, আমাদের কিন্তু ক্রেডিট এক্সপেনশন সেরকমভাবে ব্যক্তি খাতে হয়নি, বলে আমাদের কুশন আছে মন্ত্রী পরিস্থিতি। আমরা কিন্তু কিছুটা ইজাব করলেও তেমন কোনো হবে নেগেটিভ ইম্প্যাক্ট হবে। স্যার, একটু আমি শেষ করব। বাংলাদেশের দর্শকদের বলি বা পাঠকদের বলি, সবার একটা আগ্রহ ছিল, আপনি যেহেতু IMF এসেছেন, এই অনুষ্ঠানে এসেছেন, একটা বার্তা নেওয়া যে ঋণের পরবর্তী কিস্তিগুলোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে কিনা। সেই সিদ্ধান্তের জায়গা তো স্যার কোথায় পৌঁছানো গেল না। আমাদের দুটি শর্ত কি স্যার, আমরা দুটি শর্তের জায়গা কি এখনো তারা অনেক অবস্থানে আছে? তারা বা আমরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারি, কিন্তু আমরা যে খুব দূরে আছি তাও না। এবার এটাও সত্যি কথা যে তারা তাদের সাথে ঐক্যমত না হলে যে আমাদের খুব একটা অসুবিধা হবে তাও না। আমরা কিন্তু কোনো ভঙ্গুর অবস্থায় নেই। এটা যদি না হয়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলবে। কিন্তু স্যার, এটা একটা নেতিবাচক বার্তা যায় কিনা? আপনি সবসময় সবাই বলতো যে আপনি IMF এ চাকরি করতেন, IMF এর পক্ষে বলবেন, কিন্তু এই কথাগুলো যে একটা নেতিবাচক, IMF এর পক্ষে বিপক্ষের কথা না, আমি যেটা যৌক্তিক সেই কথাটাই বলবো। এবং যৌক্তিক কথাটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টর রিস্ট্রাকচারিং রিফর্ম আমাদেরই করতে হবে, আমাদের এক্সচেঞ্জ মার্কেট রিফর্ম ইত্যাদি আমাদেরই করতে হবে। এক্সচেঞ্জেরকে স্টেবল রাখার দায়িত্ব ম্যাক্রো স্টেবিলিটি করার মাধ্যমে আমাদেরই করতে হবে। IMF একটা সহায়ক ভূমিকা রাখে কোনো কোনো ক্ষেত্রে, যেটা যদি সহায়ক ভূমিকা তাদেরকে আমরা মনে করি যে এটা সহায়ক হবে না, সেক্ষেত্রে আমরা নেব না। স্যার, কোন দুটি শর্তের কারণে মূলত এই ঐক্যমত্যে
পৌঁছানো গেল এটা বলা যাবে? এটা তো আমাদের কনভেনশনাল জিনিসগুলো আছে, এক্সচেঞ্জের ইস্যুস রেভিনিউ ইস্যু, এটা দুটো ইস্যুই। রেভিনিউ ইস্যুটা একটা ঐক্যমত হয়ে গেছে মোটামুটি। এক্সচেঞ্জের ইস্যুতে আমরা মনে করি যে আমাদের কোনো সমস্যা নেই, বাজার তো স্থিতিশীল। আমরা তো বিক্রি করছি না, আমরা তো ইন্টারভেনশন করি না, $1 তো বিক্রি করা হয় নাই, তো এখানে অহেতুক কেন সত্য আমাদের দিয়ে আরো মার্কেটকে আনস্টেবল যদি করে ফেলি আমরা, সেটা কি কাম্য হবে? দ্যাটস আওয়ার কোশ্চেন। তো এই জায়গাটা আমরা একটু এখন বিষয়টা কি স্যার এরকম যে আমরা এখন নিতে চাচ্ছি না এরকম তাদের বেশি শর্তের কারণে? আমাদের কাছে যে শর্তগুলো গ্রহণযোগ্য হবে সেই শর্তের ভিত্তিতে আমরা আমাদের নেওয়ার কোনো কম্পালশন নিতেই হবে। আমরা তো শ্রীলঙ্কা হইনি, আমরা তো পাকিস্তানও হইনি, আমাদেরকে নিতেই হবে এবং কোনো অবস্থায় আমরা 6 মাস আগে একটু হলে হয়তো ছিল যে হ্যাঁ নিতেই হইতো, কিন্তু এখন আর না। কাজেই আমি মনে করি যে যদি আমরা আমাদের ম্যাক্রো স্টেবিলিটি, এক্সচেঞ্জ মার্কেট স্টেবিলিটি, আমাদের প্রাইসের স্টেবিলিটি, ইনফ্লেশনকে আস্তে আস্তে কমিয়ে আনা, আমি হঠাৎ করে যদি আনস্টেবল একটা এক্সচেঞ্জ রেজিমে চলে যাই তাহলে তো সব কিছু নষ্ট হয়ে যেতে হবে। আজকে যদি এক্সচেঞ্জের 135, 140, 150 হয়ে যায় তাহলে কি হবে? আমি ইনভেস্ট করতে পারবো, আমার তেলের মূল্য কী হবে, গ্যাসের মূল্য কী হবে, আমার বিদ্যুতের মূল্য কী হবে, আমার বিদ্যুতের যে সংকট সেটা আরও ঘনীভূত হবে, সেগুলো কি আমাদের খেয়াল করতে হবে। যে কোনো মূল্যে আমাকে কম্প্রোমাইজ করতে হবে তা তো না, আমাদের মতো করে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য সেইভাবে যদি আমরা কম্প্রোমাইজ করতে পারি আমাদের। আর না হলে স্যার নেবেন না, নাহলে বিজনেস অ্যাজ ইউজুয়াল যেভাবে চলছে সেভাবে চলছে। আমরা তো কোনো নীতিগত যে পরিবর্তনগুলো আমরা যে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি গিয়েছি এতদিন পর্যন্ত সেগুলো কন্টিনিউ করবো। টাইট মনিটারি পলিসি থাকবে, টাইট ফিসক্যাল পলিসি থাকবে, সেগুলো তো আমরা আমাদের সাথেই করবো। IMF বলুক আর না বলুক, IMF থাকুক আর না থাকুক, আমরা করবো। স্যার আমরা শেষ করছি, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এবারের এই বসন্তকালীন বৈঠক তো শেষই হয়ে গেল, আপনারা চলে যাবেন স্যার, একটু মোটা দাগে এবারের বৈঠকে কোন বিষয়গুলো? এবারের বৈঠকে আমাদের ঋণ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা কোনো বিষয় নয়, সেটার সাথে আরো অনেক বিষয় নিয়ে আমাদের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার আলোচনা হচ্ছে। বিজনেস কমিউনিটির সাথে আলোচনা হচ্ছে, আমেরিকান বিজনেস চেম্বারের সাথে আলোচনা হচ্ছে, বাংলাদেশ আমেরিকানের সাথে আলোচনা হয়েছে, বিভিন্ন বড় বড় ব্যাংকের সাথে আলোচনা হয়েছে। তো আমাদের এখানে মানে এনগেজমেন্টটা আরো অনেক বড় আকার হয়েছে। আগের চাইতে আমাদের ডেলিগেশনও অনেক বড় ছিল এবং বিভিন্ন জায়গায় আমাদের রিপ্রেজেন্টেশন ছিল, এবং এখানে গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের ব্যাপক আলোচনা হয়েছে, এবং আরও এইবার আজকে আরও হবে। দে আর হেল্পিং আস। কুইন ম্যাক্সিমার সাথে আলোচনা হয়েছে, শি ইজ ভেরি হেল্পফুল, শি ওয়ান্টস টু হেল্প বাংলাদেশ। আমরা কীভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়ানো যায়। So we're going much beyond the IMF program already. স্যার অনেক ধন্যবাদ জানাই নিউজ 24 এর আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আমরা ওয়াশিংটন ডিসি থেকে IMF বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মনসুর আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে IMF এর যে ঋণের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে স্যার বলেছেন আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে শুভকামনা।